নমস্কার বন্ধুরা, ইউএলএম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ পার্থবাবু এসেছে। আমরাও মাঝখানে অনেকদিন ছিলাম না। আমি তো কলকাতায় 1 মাস পরে এলাম। ফোনে কথা হয়েছে। আমরা কেরালায় ছিলাম। কেরালায় সাংগঠনিক কাজ হচ্ছে এবং আমাদের প্রথম আলোচনা সভা ছিল কেরালায় তিরুবনন্তপুরম প্রেস ক্লাবে। ভালো আলোচনা হয়েছে এবং সেখানে রাজ্য কমিটি এবং নানা রকম যে সাংগঠনিক কাজকর্ম রয়েছে প্রচার বিষয়ে, সেগুলো সেখানকার কার্যকর্তারা করছেন। তো আমি কলকাতা এলে পরে পার্থবাবুকে বলেছিলাম আপনি আসুন, একদিন আলোচনা করব। পার্থবাবু নিজেই বলছিলেন যে আপনাদের যে প্রচার পদ্ধতি আছে সেটা আমি ঠিক বুঝি না, কিভাবে কি হচ্ছে না হচ্ছে। কারণ এত ভালো একটা সিস্টেম, এত ভালো একটা সমাজ ব্যবস্থার প্রস্তাবনা এসেছে, সেটা নিয়ে আমরা বসে আছি এরকম মনে করছেন যে এই কাজটা কেন এত ঢিলে ভাবে হচ্ছে, সমাজের সমস্ত স্তরের মানুষজনের কাছে কেন দ্রুত এই ব্যবস্থার যে বিষয়টি সেটি পৌঁছাচ্ছে না, সে বিষয় নিয়ে উনি বারবারই আমাকে বলেন, অনেক সময় টোকেন যে আমাদের অনেক অসঙ্গতি রয়েছে প্রচার বিষয়ে, আমরা বড় করে ভাবছি না, সিরিয়াসলি ভাবছি না, এই বিষয়গুলো বলেন। তো এই প্রসঙ্গে যদি খানিকটা বলে দিই যে যিনি নতুন দর্শন এবং নতুন ব্যবস্থার রূপরেখা উপস্থাপন করেছেন, দার্শনিক প্রেমজিৎ শিরোহী, তিনি বলে দিয়েছেন যে এই বিষয়টির জন্য যত রকম ভাবে প্রচার করা যায় প্রত্যেকটা মানুষ স্বতন্ত্র। মানে উনি কোনো যে সাংগঠনিক রূপের যে বিষয়গুলো থাকে যে আপনি এটা করুন, আপনি এটা কেন করছেন না, বিভিন্ন রকম পদে লোককে প্রতিষ্ঠিত করা, তাকে গাইড করা বা তাকে যে পরিচালিত করা, তাকে কোনো কাজের বোঝা চাপিয়ে দেওয়া, তো শিরোহীজি এই বিষয়টি একেবারেই চাননি। এখনো উনি চাচ্ছেন না বিষয়টি যে কেউ এটিকে কারোর উপরে চাপিয়ে দিক বা কেউ এটিকে গাইড করার জন্য সুপরামর্শ দিক বা নির্দেশ দিক। উনি চাইছেন যে যেহেতু এটি দর্শন রয়েছে যে নতুন ব্যবস্থা কেন, জীবনের উদ্দেশ্য কি, জীবনের উদ্দেশ্য কি ব্যবস্থা, কোন সমাজ ব্যবস্থা জীবনের উদ্দেশ্যকে রূপায়িত করতে পারবে কিনা, এই বিষয়গুলো রয়েছে, যেহেতু দর্শন এখানে যুক্ত রয়েছে। ফলে উনি চাইছেন যে মানুষ নিজে থেকে, তার অন্তর থেকে এই বিষয়টিকে বুঝুক, জানুক, তারপরে তার মতো করে এই বিষয়টিকে সে প্রচার করুক। উনি ব্যক্তিগত উদ্যোগের দায়িত্বে এই বিষয়টিকে ছেড়ে দিয়েছেন। তো যেহেতু এখন সারা দেশে অনেক রাজ্যেই এই নিয়ে কাজ হচ্ছে, প্রচার হচ্ছে, মানুষজন ভিডিও তৈরি করছেন, আলোচনা করছেন, সুতরাং এখন সংগঠন বা সাংগঠনিক রূপায়ণের যে বিষয়টি সেটি বারবারই আমাদের কাছে ধরা দিচ্ছে। মানুষজন বলছেন, পার্থবাবু এই কথাটি বারবার বলছেন যে এই ব্যক্তিগতভাবে যে কাজটি হচ্ছে এটি সাংগঠনিকভাবে হওয়া খুব দরকার। এটির জন্য কোনো একটা দিক নির্দেশ, তারা কোন দায়িত্ব পালন করতে চাইছে না চাইছে, বা কিভাবে এটিকে মিডিয়াতে নিয়ে আসা যায়, কি করে জনগণের কাছে এটিকে দ্রুত পৌঁছে দেওয়া যায়, যে একটি গণ অভ্যুত্থান হোক শান্তিপূর্ণভাবে বা একটা গণজাগরণের যেন আবহ তৈরি হয় খুব দ্রুত। এই বিষয়টি বারবারই পার্থবাবু আমাকে বলে থাকেন। উনি অনেক সুপরামর্শও দেন। আমারও অনেক বাধ্যবাধকতা, অনেক অসঙ্গতি রয়েছে আমার নিজের মধ্যে, কারণ আমি পড়ি, লিখি, আলোচনা করি, আমার মতো করে করছি। তো কারণ অ্যাক্টিভ মেম্বার এতে খুব দরকার, যারা এটি নিয়ে সিরিয়াসলি জানবেন, বুঝবেন, এবং সেই সংখ্যাটা তো কম। নতুন কোনো বিষয়কে জানা, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করা, সময় দেয়া। এখন আমাদের পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক বা অর্থনৈতিক বা সাংস্কৃতিক যে সংকট, যে অসঙ্গতিগুলো আছে, সেগুলোর মধ্যেই ম্যাক্সিমাম খবরগুলো ঘোরাফেরা করছে। তো এর থেকে মুক্তি পেতে চাইলে সেটা বিকল্প কিছু ভাবতে হয়, নতুন করে ভাবতে হয়, বসতে হয়, একটু মনকেও শান্ত রাখতে হয়। কারণ সমাধান সূত্র বের করতে গেলে তো আর ভিড়ের মধ্যে বা যা ঘটছে সেই ঘটনার মধ্যে নিজেকে সঁপে দিলে সেটা আসে না। দূর থেকেই অনেক সময় ভাবতে হয় যে এটা কি ঘটছে, এই ঘটনাটা কেন ঘটছে, তারা এটা কেন করছে, তারা এর বিরোধিতা কেন করছে, বা এর যে বিচার প্রক্রিয়া, যেমন যে নৃশংস ঘটনাগুলো ঘটছে পরপর, তার বিচার কেন হচ্ছে না, তাহলে কোথায় অসঙ্গতি আছে, মানুষের মধ্যে কোনো অসঙ্গতি আছে কিনা, মানুষ কেন এই কাজগুলো করছে, এবং সরকার বা এই যে আমাদের যে সরকারি বিচার প্রক্রিয়ার যে ব্যবস্থাপনা রয়েছে সেখানে কোথাও অসঙ্গতি আছে কিনা। তো এই বিষয়গুলো ভাবা খুব জরুরি, যে কাজটি আমরা অনেকটা করছি। তো আরো যদি মুক্তমনের মানুষজন যারা সত্যিই সমাজের সমস্যা নিয়ে ভাবেন, অপরের দুঃখ দেখে বিচলিত হন, উনি চান যে সকলের জীবনেই সুখ, সমৃদ্ধি, সুরক্ষা এসব আসুক,
তাদের স্বাগত, তারা আসুন, এবং আমরা চাইছি যে এটা নিয়ে বেশি বেশি করে আলোচনা হোক সকলের মধ্যে, ছড়াক বিষয়টি, কি করে আমরা সমাধানের দিকে যাব। সমস্যা তো আমরা দেখছি, সমস্যার কারণ কোথায় রয়েছে সেই কারণটিকে নির্মূল করা, শনাক্ত করা এবং সমাধানের দিকে যাওয়া। তো পার্থবাবুকে আমি বলবো, পার্থবাবু এই প্রচার বিষয় নিয়ে যে আপনি বলছেন যে এই প্রচারটা কেমন হওয়া উচিত এবং এই প্রচার কিরকম করলে পরে মানুষের মধ্যে সাড়া জাগবে, মানুষ এই বিষয় নিয়ে আগ্রহী হবে, বেশি বেশি করে এগিয়ে আসবে, যদি আপনি সুপরামর্শ রাখেন এই ভিডিওতে, এটা আমাদের দর্শক বন্ধুদেরও কাজে লাগবে, এটা আমি অনেক উপকৃত হব। আমি মনে করি যে এই ধরনের বিচার মানে ব্যবস্থা সম্পর্কিত একটা বিষয় প্রচারের জন্য সেরকম শ্রেণী সংগ্রাম বা ওই ধরনের বিপ্লব বা রক্তক্ষয়ী সংঘর্ষ এর প্রয়োজন সেইভাবে নেই। বরং একসময় যেটা ভাবা গেছিল, যে একটা সময় যেটা বাস্তবে হয়েছিল, যেটা বৌদ্ধ ধর্ম, যেটার সঙ্গে কমিউনিজমের অনেকটাই মিল ছিল বা অনেকটা বড় অমিলও ছিল, সেই বৌদ্ধ ধর্মের যে প্রচার পদ্ধতি, গৌতম বুদ্ধ যে তার ধর্মমতটা যেভাবে প্রচার করেছিলেন, বড় বড় রাজা মহারাজের কাছে গিয়েছিলেন, বড় বড় মানুষের কাছে গিয়েছিলেন, তাদের মাধ্যমে সেই সব রাজ্য বা সেই সব দেশে প্রচার করা গেছিল। এর জন্য কোনো সংঘর্ষের প্রয়োজন হয়নি, এর জন্য কোনো শ্রেণী সংগ্রামেরও প্রয়োজন হয়নি। এখন অবশ্য অবস্থা পাল্টেছে, তদুপরি এখনো আমার মনে হয় যে এই একটা সুন্দর ব্যবস্থা, যার পিছনে সুন্দর একটা দর্শন আছে, এইরকম একটা ব্যবস্থার প্রচার পদ্ধতিতে কিছু কিছু বিষয়ের দিকে নজর দিলে ভালোভাবে এই প্রচারটা হতে পারবে। যেমন আমি মনে করি যে 1 নম্বর, যে প্রতিটা রাজ্যে আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো আছে, ইউটিউব চ্যানেলের শ্রোতাও আছে, মানে যারা মনোযোগী শ্রোতা আছে, এবং তারা হয়তো বিভিন্ন ডেইলি ভিডিওর জন্য মানে উদ্গ্রীব হয়ে থাকেন যে কবে ভিডিও বেরোয়, শুনবো ব্যবস্থা নিয়ে ভিডিও। তাদেরকে আমরা যদি পাশে পাই, এবং কিছু লোককে তো আমরা পেয়েছি, না হলে আমরা যেটুকু কাজ করছি সেটুকু তো করতে পারতাম না। কিছু প্রত্যেকটা রাজ্যে কিছু কিছু মানুষকে 2-4 জন মানুষ করে রয়েছে। এইসব মানুষরা মানে একসঙ্গে করে একটা ফান্ড তৈরি করে, কমন ফান্ড তৈরি করে, যদি প্রত্যেকটা রাজ্যের লিডিং নিউজ পেপারগুলোতে যে এডিটোরিয়ালগুলো আছে, নিউজ পেপারগুলোর যে এডিটোরিয়ালে যদি এই রঞ্জিত সিরোহিজির দর্শন সম্পর্কিত লেখা বা ব্যবস্থা সম্পর্কিত লেখা, বা মাধববাবুর যে বাংলায় বা ইংরেজিতে যে ব্যবস্থা সম্পর্কে হিন্দিতে, বিশেষ করে হিন্দি, ইংরেজি আর বাংলা, এই 3টে ভাষাকে নিয়ে যদি আমরা লিডিং নিউজ পেপারগুলোতে আমরা প্রচার করতে পারি, প্রতিটা রাজ্যে ধরে অন্তত প্রতিটা রাজ্যে 2টো নিউজ পেপারে যদি প্রচার করতে পারি, আমার মনে হয় একটা বড়সড় কাজ হবে। এবং এখনো স্টিল নাও এখনো বেশ কিছু মানুষ প্রতিটা রাজ্যে সংবাদপত্র পড়েন, হয়তো কয়েক বছর পর কি হবে জানি না, কিন্তু এখনো পড়ছেন, এখনো তারা মানে উৎসাহী পাঠকেরা এই নিউজ এডিটোরিয়াল গুলো পড়েন। তারা যদি এই ব্যবস্থা সম্পর্কিত এডিটোরিয়াল পড়েন এবং তাদের মত রাখেন, একটা বেশ যুগান্তর আনতে পারে আমার মনে হয়। এবং শুধু এই না, তারপর প্রত্যেক রাজ্যে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো আছে, কলেজগুলো আছে, সেখানে যারা দর্শনের ছাত্রছাত্রী বা দর্শনের অধ্যাপক যারা আছেন, সোসিওলজি বা সমাজ বিজ্ঞানের অধ্যাপক যারা আছেন বা ছাত্রছাত্রী যারা আছেন, তারপরে ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, এইসব সাবজেক্টগুলোর মধ্যে যারা অধ্যাপক আছেন, যারা ছাত্রছাত্রী আছেন, তাদের মধ্যে যদি এই ব্যবস্থা সম্পর্কিত প্রচার করা যায়, পাতলা বুকলেটের মাধ্যমে, যে আমরা তাদের হাতে এটা তুলে দিতে পারি, নতুন ছাত্রছাত্রীরা খোলা মনে হয়তো তারা বিচার করতে চাইবেন।
তাদের হাতে যদি এই জিনিস, এই আর্টিকেলগুলো পৌঁছায়, এই মেটেরিয়ালসগুলো পৌঁছায় ব্যবস্থা সম্পর্কিত, তারা হাত পরে দেখবেন, চিন্তা ভাবনা করে দেখবেন, তাতেও একটা ভালো কাজ হবে। আর একটা কথা হচ্ছে, সারা পৃথিবীতে যত কর্পোরেট জগতে যত বড় বড় কর্পোরেট শক্তি আছে, তারাও কিন্তু বিভিন্ন দর্শন সম্পর্কিত বই, ব্যবস্থা সম্পর্কিত বই, ইকোনমিক্সে কি কি নতুন কিছু আসছে, আপডেট যেগুলো আসছে, সেগুলো নিয়ে তারা উৎসাহী, তারা পড়তে চায়, জানতে চায়। তাদের কাছে যেমন বিল গেটস, উনি শুনেছি প্রতি সপ্তাহে নাকি একটা করে উনি বই পড়েন। এলন মাস্ক, হ্যাঁ, এই যে এরা বড় বড় কর্পোরেট শক্তি, এবং এরা বড় বড় পড়ুয়াও বটে। এরা এদের কাছে যদি এই ব্যবস্থা সম্পর্কিত বই, যেটা আমাদের ইংরেজিতে আছে বা ওয়েবসাইট আছে ইংরেজিতে, এগুলো তাদের হাতে যদি পৌঁছে দেওয়া যায়, বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, ওসমানিয়া ইউনিভার্সিটি, হ্যাঁ, এসব বিভিন্ন ইউনিভার্সিটি, বড় বড় ইউনিভার্সিটিগুলোতে যদি আমরা পৌঁছে দিতে পারি, তাহলে এটা নিয়ে একটা যুগান্তর তৈরি হবে আমার মনে হয়। আর একটা কথা বলবো যে এইগুলো হলে পরে এই লিডিং নিউজ পেপারগুলোতে দেওয়া বই, বুকলেট, এই অধ্যাপকদের হাতে বুকলেট পাঠানো, আর্টিকেল পাঠানো বা মেটেরিয়ালস পাঠানো, এসব গ্রুপিত বা ছাত্রছাত্রীদের হাতে যদি এগুলো পাঠানো গেলে, তারপরে ধাপ হচ্ছে আমরা যদি একটা র্যালি করতে পারি, যদি করতে পারি, যেটা ভাবনা চিন্তা চলছে, যে একটা বড়সড় র্যালি, দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত, দেশের বুক চিরে র্যালিটা যদি যায়, এবং সেটা একটা সাক্ষ্য রেখে যাবে যে একটা বড় কিছু হতে চলেছে, বড় কিছু পরিবর্তন হতে চলেছে, পরিবর্তন আসতে চলেছে। সেই ব্যবস্থা লিখেছেন যিনি, সেই ব্যবস্থা সম্পর্কে আপনারা জানুন। দেশবাসীর কাছে এই আবেদন যদি আমরা রাখতে পারি, দেশের বুদ্ধিজীবী মহলের কাছে, যে আমরা একটা নতুন ব্যবস্থা এনেছি, আমরা এই নিয়ে কাজ করছি, আপনারা এই নিয়ে পড়ুন, বই পড়ুন, ওয়েবসাইট পড়ুন, ইউটিউবের ভিডিও শুনুন, এগুলো নিয়ে আলাপ আলোচনা করুন। এটা যদি রাখতে পারি, তাহলে মনে হয় একটা নতুন উৎসাহ উদ্দীপনা তৈরি হবে এই ব্যবস্থা নিয়ে। এইটুকুই আমার বলার কথা। পার্থবাবুকে অনেক ধন্যবাদ। পার্থবাবু মূলত আমাদের যে মূল পুস্তক দুখানি, দর্শন বিষয়ে সম্পূর্ণ জীবন দর্শন এবং সম্পূর্ণ সমাধান, নতুন আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থা, এই পুস্তকটি ভালো করে পড়েছেন, এবং শুধু পড়েননি, উনি অনেক বন্ধুকে এটি পড়তে পরামর্শ দিয়েছেন, পাঠিয়েছেন। উনি অনেক উদ্যোগ নিয়েছেন এই বিষয়ে, উনি করেছেন, এখনো করে চলেছেন। যে মূলত পুস্তকটি যদি পাঠক বন্ধুরা যারা পুস্তক পড়তে পছন্দ করেন, তারা যদি পড়েন, তাহলে পুরো কনসেপ্টটা স্পষ্ট হবে। অবশ্যই যদি নতুন বিষয়, নতুন দর্শন, নতুন ব্যবস্থা, এখন আমরা পূর্বের তুলনায় চেতনা, জ্ঞান, বিজ্ঞান, বোধ, বিবেক, অভিজ্ঞতা থেকে তো আরেকটু বয়স্ক হয়েছি। ফলে এখন মানুষ কি সমাধান নিয়ে ভাবছে, এখন সমস্যাগুলো কি অবস্থায় আছে, খোলা মনে বইটা পড়তে হবে। আমরা প্রথমেই যদি ভাবি যে এটা একটা নতুন বই এসছে, মানে এটা আমরা ঠেলে সরিয়ে দিলাম, না, নতুন কিছু আমরা পড়বো না, পুরাতন যা কিছু আছে সেটাকে আঁকড়ে ধরে থাকবো, তাহলে তো নতুন কিছু আসাও সম্ভব না। আমরা খোলা মন যদি না রাখি, আমাদের মনের দরজা যদি খোলা না রাখি, তাহলে নতুন বাতাস, ঠান্ডা বাতাস আসবে কি করে? তাহলে তো আমরা বদ্ধ ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ করে আছি বলতে হবে, তা তো থাকা উচিতও না, এটা কাম্যও না। ঠিক ঠিক, হয়তো আমরা এখনো বিবেচনা করতে হবে। হ্যাঁ, একদম খোলা মনে নতুন কিছুকে স্বাগত জানাতে হবে, নতুন কিছুকে পাঠ করতে হবে, অধ্যয়ন করতে হবে, তার মধ্যে ঢুকতে হবে, ঢোকার চেষ্টা করতে হবে। হ্যাঁ, কারণ পুরনো ফর্মুলা আমরা দেখেছি, প্রয়োগ করে তো কি রেজাল্ট আসছে আমরা দেখছি। সেটা যে কটা দেশে কমিউনিজম এসছে, যে কটা দেশে মানে পুঁজিবাদ রয়েছে, পুঁজিবাদ এসছে, কোনোটাই
সেইভাবে মানে মানুষের মনে রেখাপাত তৈরি করতে পারে, কোনোটাই সেভাবে আমূল বদলে দিতে পারে। মানে আকাঙ্ক্ষিত ফলাফল আসেন। হ্যাঁ, বরং কিছুটা পেরেছে। কিছু কিছু দেশের মধ্যে পরিবর্তন এসেছে যারা গণতন্ত্রকে বিকশিত করেছে, কিছু ছোট ছোট দেশের মধ্যে এসছে। আবার চীনের মতো সমাজতান্ত্রিক দেশে এসছে। অবশ্য সমাজতান্ত্রিক দেশ চীনকে বলা যাবে কিনা সেটা অনেক প্রশ্নের ব্যাপার, কারণ চীন যেভাবে এখন আধা পুঁজিবাদ আর আধা সমাজতন্ত্র মডেল নিয়ে চলেছে, হ্যাঁ, মানে ধরি মাছ নাচুই পানি, এই একটা হ্যাঁ, এটা অবস্থার মধ্যে তাহলে একটা দিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট পার্থবাবু এখানে উঠে আসে যে চীনের কাছে সম্পদ রয়েছে, হ্যাঁ প্রাকৃতিক সম্পদ আছে, আছে। যা দিয়ে বস্তু পরিষেবা নির্মাণ করা যায়, এবং কাজ করার জন্য, নির্মাণ করার জন্য যে হাত, যে শ্রমিক বা মানে মানব সম্পদ, তাও রয়েছে। তাও রয়েছে। তাহলে চীনের কাছে কমিউনিজম বা সাম্যবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে কোথায় বাধা আছে? এটা কি কমিউনিজমের মধ্যে কোনো অসঙ্গতি আছে, না এই সমস্যাটা কোথায়? তাহলে যদি সেটা যদি ঠিক হয়, তাহলে আপনি আমাদের ব্যবস্থাকে উন্নত কেন ভাবছেন? এই কোথায় ডিফারেন্সটা আছে? নাকি আমাদের ব্যবস্থার সঙ্গে তো কমিউনিজমের ডিফারেন্স আছে। কমিউনিজমে যেমন শ্রেণী সংগ্রামের কথা বলা হয়েছে, আমাদের এখানে শ্রেণী সংগ্রামের প্রয়োজনই নেই। আমাদের এখানে ব্যবস্থাটাকে বুঝতে হবে, দর্শনটাকে বুঝতে হবে। যেমন আমরা ভারতীয় সংবিধান, আমাদের ভারতের অনেক রাজনৈতিক দল মনে করে যে সংবিধানটা আমরা মেনে চলবো, তাহলেই আমাদের যথেষ্ট। যেমন একটা বলছি, আম আদমি পার্টি, আমি তাদের কাছে গেছিলাম, তারা মনে করে যে আমাদের ভারতবর্ষের সংবিধান যেটা রয়েছে ওটাকে যদি আমরা মেনে চলি আর বেশ ভালোভাবে সঠিকভাবে, তাহলে যথেষ্ট কাজ হবে। তো সংবিধান আসার ক্ষেত্রেও তো, সংবিধান যে ভারতে কার্যকরী হয়েছিল তার ক্ষেত্রেও তো কোনো শ্রেণী সংগ্রামের প্রয়োজন হয়নি। সংবিধান কার্যকরী হতে গিয়ে যখন ইংরেজরা চলে গেল, তখন আমাদের একটা ভারতের শাসন ব্যবস্থা তৈরি করার জন্য একটা রূপরেখা প্রয়োজন হলো। এই জন্য কয়েক সদস্যের একটা সংবিধান টিম করে দেওয়া হলো, সংবিধান রচয়িতাদের একটা টিম তৈরি করে দেওয়া হলো, যার মাথায় বসিয়ে রাখা হলো ভীমরাও আম্বেদকর, বি.আর. আম্বেদকর। হ্যাঁ হ্যাঁ, বি.আর. আম্বেদকরকে মাথায় বসিয়ে এই টিমটা তৈরি করা হলো, এবং বি.আর. আম্বেদকরের নেতৃত্বে মূলত তিনি এবং প্রায় এককভাবে বললে তিনিই করেছেন সংবিধান রচনা, এবং এত সুন্দরভাবে একটা রচনা করেছেন যেটা এতদিন পর্যন্ত মোটামুটি কাজ চলছিল, কিন্তু এখন অনেক সময় অসঙ্গতি দেখা দিচ্ছে। একটা ব্যবস্থা বা একটা রূপরেখা তৈরি হলেও সময়ের সাথে সাথে সেটা পরিবর্তনের দরকার আছে। কিন্তু আমাদের এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটাও যদি পরিবর্তন আসে কোনো দেশে বা সমগ্র পৃথিবীতে যদি আসে, তাহলেও দেখা যাবে সময়ের সাথে সাথে হয়তো পরিবর্তনের দরকার আছে। সেটা সময়ই বলবে, সময়ই ঠিক করবে। এটা সময়ের তখন যারা থাকবেন তখন তারা সেটা আলাপ আলোচনা করে ঠিক করবেন যে পরিবর্তন করা উচিত, কি দরকার আছে কি নেই, এটা তারাই ঠিক করবে, তখনকার বুদ্ধিজীবীরা ঠিক করবে। হ্যাঁ, মূল কথা যে সংবিধান আম্বেদকর হয়তো রচনা করেননি পুরোপুরি, কিন্তু তার একটা টিম ছিল, টিমের মূল সংগঠক হয়তো তিনি ছিলেন মূল দায়িত্বে, এবং অনেক সংকলন করেছেন, নতুন কিছু এসেছে বা অন্যান্য সংবিধান থেকে নেওয়া হয়েছে, সে ঠিক আছে। কিন্তু সেটা করার পরে তো আমরা এতদিন 75 বছর পেরিয়ে গেলাম, দেখলাম সেই সংবিধানের যে কি ফলাফল আসছে। তাহলে এখন আর মনে হচ্ছে নতুন করে একটা রূপান্তর জরুরি। হ্যাঁ, অবশ্যই পূর্বের যে ব্রিটিশ আমল বা তারও আগের যে আমলগুলো ছিল তার তুলনায় বেটার হয়েছে। এখন গণতন্ত্রটা কিছুটা হলেও আমরা পেয়েছি খানিকটা, কিন্তু এখনো অসম্পূর্ণতা আছে। আমার মনে হয় যে এটা শান্তিপূর্ণভাবে আলোচনা করে আরেকটা নতুন ব্যবস্থার দিকে, বা এটিকে সংশোধন করা আমূলভাবে, বা মানুষের যে প্রয়োজন, সুখ সুবিধা, সুরক্ষা, সেগুলো বিবেচনা করে মনে হয় আরেকটা নতুন ভাবে মানুষের ভাবা উচিত, যেটা আমরা করছি। এ বিষয়ে যারা অগ্রণী ভূমিকা নিতে পারেন, বা যারা বিভিন্ন মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, বা নতুন কিছু নিয়ে ভাবছেন, এমন কোনো পত্রপত্রিকা যারা এই লেখাগুলো ছাপতে পারেন বা আলোচনা করতে পারেন, সে টিভি মিডিয়া হতে পারে, পত্রপত্রিকা হতে পারে, বা যে কোনো ইউটিউব চ্যানেলও হতে পারে, তো আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা চাইছি এই বিষয়গুলো নিয়ে আলোচনা হোক। আপনাদের একটা কথা বলি, যদি প্রথমেই ভেবে রাখেন যে নতুন কিছু ব্যবস্থা, এটা সোনার পাথর বাটি বা ওই ধরনের কিছু, এটা আমরা দরকার নেই, ইউটোপিয়া। তা আমি বলবো কমিউনিজমকেও একসময় ইউটোপিয়া ভেবেছিল বেশ কিছু মানুষ,
পরবর্তীতে কমিউনিজম তো কিছু কিছু দেশে কিছু কিছু যুগান্তকারী পরিবর্তন করেছে, এটাও তো আমরা দেখেছি। তারপরও হয়তো সময়ের সাথে সাথে সেটা পরিবর্তন নিজেদের করতে পারেনি, ফলে হারিয়ে গেছে একসময়। হ্যাঁ, তার সঙ্গে অনেকে বলেন যে তার সঙ্গে সঙ্গতি আছে, তো অনেক অসঙ্গতি বা অনেক দুটো ব্যবস্থা এক নয়। যখন এই ব্যবস্থাটা পড়বেন জানবেন তখন বোঝা যাবে দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। তো এটিকে জানা বোঝার পড়ার বিষয়টি আমরা বলছি, যে যাচাই করার, সমীক্ষা করার, আপনারা দেখুন, তুলনা। সরিয়ে দেবেন না, জিনিসটা পড়ুন, অধ্যয়ন করুন, জিনিসটা নিয়ে আলাপ আলোচনা করুন, সুযোগ দেন আমাদের আলাপ আলোচনা করতে, আমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করুন, আসুন ইউটিউব চ্যানেলে অধ্যয়ন করুন, আমরা এটাই চাই। ধন্যবাদ পার্থবাবু। নমস্কার। হ্যাঁ, তো আমরা যে আলোচনাটা করলাম যে সমাজের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় শিক্ষা, কর্মসংস্থান এবং জীবন দর্শন, জীবনের যে আশা আকাঙ্ক্ষা এবং উদ্দেশ্য, এই বিষয়গুলো নিয়েও বা আমরা আধ্যাত্মিক বিষয় নিয়েও আলোচনা করি। কেউ যদি আগ্রহী থাকেন বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের ব্যবস্থা নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের করতে পারেন, এবং আমরা উন্মুক্ত আলোচনা করতে চাইছি। আরেকটা বলে রাখি এই প্রসঙ্গে, ভারতের অনেক লিডিং রাজনৈতিক দলগুলো আছে যে ক্ষেত্রে তাদের কোনো ব্যবস্থার তাদের নিজস্ব কোনো ব্যবস্থা নেই। যেমন হয়তো কমিউনিস্ট দলগুলো রয়েছে, তাদের হয়তো একটা ব্যবস্থা রয়েছে, যা আম আদমি পার্টি মনে করছে যে সংবিধান একটা ব্যবস্থা, কিন্তু এরকমও অনেক পার্টি রয়েছে যাদের কাছে কোনো সেই রকম জুৎসই কোনো ব্যবস্থা নেই। তাদের মতো করে একটা ম্যানিফেস্টো আছে তাদের কাছে, সেটা হয়তো তাদের মতো করে ম্যানিফেস্টো আছে হয়তো, হ্যাঁ, তাদের তো সেরকম হয়তো জুৎসই ব্যবস্থা মনে করছেন না, তারাও মনে করছেন না। হ্যাঁ, যদি সেখানেও কোনো মনে হতে পারে যে এটা জুৎসই ব্যবস্থা নয়, নতুন কোনো ব্যবস্থার দরকার আছে, তারাও আমাদের এই বই পড়ে দেখতে পারেন। অবশ্যই অবশ্যই। সকলকে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ।